আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাফি আছি আপনাদের সাথে। আজকে আমরা মূলত কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। গত 28শে তারিখে আমি মালয়েশিয়া গিয়েছিলাম যে এবার কলিং এর কি পরিস্থিতি এগুলা জানার জন্য কি করলাম, কোন কোন কোম্পানিতে ভিজিট করলাম এবং সত্যিকারের মালয়েশিয়ার পরিস্থিতি আপাতত কি এবং মালয়েশিয়ার যারা আগে গিয়েছে তারা কি পজিশনে রয়েছে আর হচ্ছে সঠিকভাবে বেতন পাচ্ছে কিনা। মালয়েশিয়া যারা আছে তারা কেন বলতেছে যে কেউ কেউ বলতেছে যে নতুনরা কেউ মালয়েশিয়া আসবেন না, পুরানোদের আগে সঠিকভাবে কাজ কাম দিন। এই বিষয়গুলো পরিপূর্ণ কারো ভিতরে যেন কোনো ধরনের কোনো ধোঁয়াশা না থাকে, এই ব্যাপারে বিস্তারিত সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। স্কেল ওয়ার্কার হিসাবে, দক্ষ শ্রমিক হিসাবে আমরা কিভাবে মালয়েশিয়া যেতে পারি, আর হচ্ছে প্লান্টেশন যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে যে লাডাং লাডাং অথবা ক্লাপ্পা সাওয়ে। হ্যাঁ, তো লাডাং কিংবা ক্লাপ্পা সাওয়ে বাংলাদেশে এটাকে প্লান্টেশন বলা হয়। আর কিছু কিছু ব্যক্তি আছে প্লান্টেশনটাকে বলে যে এগ্রিকালচার। আসলে প্লান্টেশন এবং এগ্রিকালচার এই দুটা এক নয়। প্লান্টেশন হচ্ছে যেটা পাম অয়েল বাগান, সেটা ছোট গাছ থাকতে পারে, বড় গাছ থাকতে পারে, এগুলো হচ্ছে প্লান্টেশন। আর এগ্রিকালচার হচ্ছে কৃষিকাজ। তাই মালয়েশিয়া যারা আছে কৃষিকাজে অ্যাভেলেবেল লোক লাগে না, অল্প কিছু সংখ্যক, তাতে মালয়েশিয়া সরকার কোনো নতুনভাবে কোনো প্রস্তুতি নেয় নাই, কিন্তু কৃষিকাজের জন্য কিছু কোটা অনুমোদন দিয়েছে অল্প কিছু। আর যেই কোটাগুলো অনুমোদন দিয়েছে, গত মাসের 28 তারিখে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম এই বিষয়গুলো একদম সরাসরি জানার জন্য। যে কোটাগুলো অনুমোদন দিয়েছে আমি আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে প্লান্টেশন লাডাং যেটাকে বলা হয়। তারপর হচ্ছে নম্বর 2 হচ্ছে তুক্কান জাহে। হ্যাঁ, এটাকে সেলাই কাজ, টেইলারিং সেক্টরে। আরেকটা হচ্ছে গিয়া ক্যাডাই গুনতিং হচ্ছে গিয়া যে আমাদের দেশে যারা চুল কাটে, যাদেরকে আমাদের গ্রামের ভাষায়, দেশের ভাষায় নাপিত বলা হয়, চুল কাটার কোটা অনুমোদন দিয়েছে সেক্টর সার্ভিস স্পেশাল। হ্যাঁ, আর হচ্ছে কনস্ট্রাকশন। তো এই মূল প্লান্টেশন, এগ্রিকালচার, তারপরে হচ্ছে গিয়া অনুমতি দিয়েছে। এখন মূল বিষয় হচ্ছে যে আপনি আসবেন কোন কাজের উপরে আসবেন, কোনটা আপনার জন্য ভালো হবে। আপনি যেই কাজের উপরে আপনার দক্ষতা আছে আপনি ওই কাজের উপরে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি মনে করেন যে আপনারা প্লান্টেশন ভিসায় এসে অন্য অন্য সেক্টরে কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কোনো সেক্টরে এসে অন্য সেক্টরে কাজ করা মালয়েশিয়া সম্ভব না। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে যে কিরজা সালা। আরেকটা হচ্ছে তাম্পার সালা, মানে হচ্ছে যেই কাজ আপনি ওই অন্য কাজ করতেছেন, এটা হচ্ছে আপনার কাজের ভুল। আপনি যেই কাজের ভিসায় আছেন ওই কাজ করেন। আরেকটা হচ্ছে তাম্পার সালা, হচ্ছে যেই অ্যাড্রেসে আপনার ভিসা আপনি সংগ্রহ গ্রহণ করেছেন অন্য অ্যাড্রেসে আপনি কাজ করতেছেন। সেটা হতে পারে এলাকা, সেটা হতে পারে ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধরেন আপনি কোয়ালালামপুরে ভিসা জোহর বারুতে কাজ করতেছেন, যদি কোনো অপরাধীতে কোনো ইমিগ্রেশন পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করে, অবশ্যই আপনার এটা মালয়েশিয়ার দণ্ডবিধি আইন অনুযায়ী আপনার এটা ভুল হবে। তো মূল কথায় চলে আসি যে আপনারা কোন কোন সেক্টরে কাজে আসবেন। এখন মালয়েশিয়া এসে যেটা দেখলাম যে কোটা অনুমোদন দিয়েছে ঠিক আছে, কিন্তু মালয়েশিয়া যারা আছে কেউ কেউ অনেক টাকা খরচ করে আসছে। কেউ 6 লক্ষ টাকা, 5.5 লক্ষ টাকা। গ্রামের যারা সাপ্লায়ার রয়েছে তারা নানান ধরনের প্রলোভন দেখিয়ে মানুষকে পাঠাইছে। সেই জায়গায় লোক নিছে 100 জন, 150 জন। তা এই যে অতিরিক্ত যে 100 জন লোক আনছে বাংলাদেশ থেকে, এদের তো কোম্পানি মূলত কাজ দিতে পারবে না। কোম্পানি প্রথমত মেডিকেল হওয়া পর্যন্ত মালয়েশিয়া আসার পরে এবং
প্রথম যে স্টিকার ভিসা হওয়ার আগ পর্যন্ত কোম্পানি লামসাম মানে হচ্ছে কোনোভাবে আপনাদেরকে একটা খাওয়ার জায়গা দিবে, থাকার জায়গা দিবে। আর খাওয়ার ব্যবস্থা তো নিজেরটা মালয়েশিয়ার রুলস অনুযায়ী এখন 2025 সালে 1700, আর হচ্ছে থাকার বাসস্থান এগুলো সব কোম্পানি দিবে, খাওয়াটা যার তার। আর কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই কোম্পানি ট্রান্সফার দেওয়ার কথা। তো এই যে অতিরিক্ত যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে অতিরিক্ত যে 1,100,000 লোক আনলো, এই লোকগুলো তো কোম্পানি কাজ দিতে পারবে না। তখন কি করে কোম্পানি নানান ধরনের সমস্যা দেখায় এবং মানুষকে বলে তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা। তার এইগুলো বলার মানে হচ্ছে কি, তার তো কাজ নেই। কাজ না থাকলে কোম্পানিকে কি করতে হয়, কিছু টাকা দিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়। এখন আপনি নতুন মানুষ আসছেন বাংলাদেশ থেকে, আপনাকে বলে দিছে যে তুমি কোম্পানিতে যাবে, কোম্পানি তোমাকে রিসিভ করবে এবং তুমি কাজ করবে, সবাই যেভাবে বেতন পায় ওইভাবে বেতন পাবে। 2 বছর পর তোমার 150 জন লোকের ভিতরে যে কোন 50 জনকে কোম্পানি সিলেক্ট করবে আর কোন 50 জনকে তারা ওইখানে কাজ করাবে সেটা বলা খুবই কঠিন। এখন মূল বিষয় হচ্ছে যদি আপনার যোগ্যতা থাকে, কোম্পানি যেরকম যারা নট এডুকেশন পারসন, কোনো কাজ জানে না, পড়ালেখা জানে না, তাদেরকে একটি সাইড করবে। আর যারা পড়ালেখা জানে তাদেরকে একটি সাইড করবে, আর যারা দক্ষ তাদেরকে একটি সাইড করবে। এর ভিতরে যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে, তাদের দেখে দেখে কোম্পানি আলাদা করে নেবে। আর যারা অদক্ষ, কোনো কাজ জানে না, পরিশ্রমী কিন্তু হাতের কাজ জানা নেই, তাদেরকে কোম্পানি কি করবে, ওই যে কোম্পানির মাথায় তো আছে যে আমার লোক লাগবে মাত্র 50 জন, তো এত লোক কোম্পানিকে কেউ জানায় আনে, কেউ না জানায় আনে। দেখা যাচ্ছে ফ্লাইটের সময় বলে যে রেডের থেকে আমরা তোদের একটু অর্থ বাড়াই দিব। এইভাবে আমাদের সাধারণ যে শ্রমিক আছে তারা মালয়েশিয়া এসে বিপদে পড়ে। এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনি আমার নিয়মিত ভিডিও দেখেন, আশা করি আপনাদেরকে ধাপে ধাপে আমি বলতে পারবো। যেরকম জোহর বারুতে গেছি, কেউ বলতেছে যে ভাই কাজ নাই আমার কোম্পানিতে, আমি চলে আসছি। আবরে ওই একই কোম্পানিতে গেছি যে তোমার এখানে কাজ নাই, তুমি কেন লোক আনছো? ও বলতেছে যে দেখ, তোদের লোক দক্ষ না, কাজ জানে না, পরিশ্রম করতে চায় না, হ্যাঁ, তারপরে যেই কাজ দেই ওই কাজ দায়িত্ব লইয়া করে না, নানান ধরনের প্রবলেম। আর মূল বিষয় হচ্ছে যে আপনি যে আসছেন 5.5 লক্ষ টাকা দিয়ে, 5.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা দিয়ে আসছেন, আপনি যখন শোনেন যে আপনার বেতন 1500 রিঙ্গিত, তখন আপনার ভালো লাগে না। আবরে একটা না 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি, সেটাও ভালো লাগে না। মূল বিষয় হচ্ছে তারা হিসাব করে যে আমি ওদেরকে আনাইছি, ওরা ফরেনিয়ার, আমি যেই কাজগুলো বলবো ওই কাজগুলো আমার মত অনুযায়ী তারা কাজ করবে। কিন্তু যারা বাংলাদেশি ভাই রেমিটেন্স যোদ্ধা হতে বিদেশে প্রবাসে আসবেন, তাদের প্রথম অনেক খারাপ লাগবে, কারণ দেশে কেউ আজিরা ছিল, কেউ কর্ম করেছে কিন্তু অত কঠিন কোনো দায়িত্ব পালন করেনি। তো তারা বললো যে মালিক পক্ষ বলল যে তোদের দেশের শ্রমিকগুলো অদক্ষ, সঠিকভাবে কাজ করে না, তার জন্য আমি তাদেরকে বলছি যে তোরা যেখানে ইচ্ছা কাজ কর। তো যেখানে ইচ্ছা কাজ যদি করে, তাহলে প্রতি বছরে কিন্তু আপনার 1 বছরের ভিসা লাগানোর জন্য মালিক পক্ষের কাছে যদি আপনি কাজ না করেন, পরবর্তী 1 বছরের ভিসা রিনিউ করার জন্য কি আপনাকে বড় ধরনের একটি অ্যামাউন্ট পরিশোধ করতে হবে। এটা মাথায় রেখেই কিন্তু শ্রমিক ভাইরা প্রথম মালিকের থেকে অন্য জায়গায় যাবেন। যদি আপনি দক্ষ হন, আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে, যাবেন, কাজ করবেন, ভালো বেতন পাইবেন। কিন্তু আমি ভিডিওর প্রথমে বলেছি যে কিরজা সালা এবং তাম্পার সালা, মানে যেই কাজের ভিসা আপনি অন্য কাজ করতেছেন এবং যেই ঠিকানায় আপনি ভিসা করেছেন অন্য ঠিকানায় কাজ করতেছেন, এই ভুলে যদি আপনি ধরা পড়েন তাহলে অবশ্যই আপনাকে 14 দিনের জেল কাটতে হবে। এবং মালিক যদি ভালো হয়, আপনাকে যদি জামিন আনতে যায় তাকে সিকিউরিটি দিয়ে আনতে হবে। আর যদি মালিক ভালো না হয় তাহলে আপনার অনেক টাকা খরচ হবে বের হতে। আর যদি ভাগ্য খারাপ হয়, কেউ যদি আপনি না থাকে, তাহলে আপনি দেশেও ফেরত যেতে হতে পারে। এখন মূল বিষয় হচ্ছে আপনি যেই কাজ জানেন, সর্বপ্রথম আপনাদের জন্য ভালো হবে আপনি যেই কাজ জানেন ওই কাজের উপরে ইন্টারভিউ দিয়ে আসার চেষ্টা করবেন। যেরকম আপনি প্লাম্বার, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে টাইলস,
তারপর হচ্ছে কার্পেন্টার। এই যে কাজগুলো আপনি জানেন, যদি মাত্র আপনার 3 থেকে 4 হাজার টাকা নেবে, মিরপুর কোরিয়ান টেকনিক্যাল সেন্টার আছে, ওগুলোতে আপনি পরীক্ষা দিয়ে যদি আপনি 60 থেকে 70 নাম্বার পান, তাহলেই কিন্তু আপনি যেই কাজের উপরে দক্ষ, ওই কাজের উপরে মালয়েশিয়া কাজ করবেন এবং আপনাকে ভালো বেসিক স্যালারি দিবে এবং ওভারটাইম 1.5। 1500 টাকার গত বছরের কথা, বেতনের কথা বলতেছি। মালয়েশিয়া 1500 টাকা বেতন হিসাবে একটা লোকের পার ঘন্টা পড়ছে 60 টাকা 20 পয়সা মালয়েশিয়ান টাকায়। আর ওভারটাইম এটা হচ্ছে 10 টাকার উপরে। কিন্তু কেউ যদি দক্ষ না হয়, কাজ না জানে, তার এই 1.5 গুণটা মালিক পক্ষ দিতে চায় না। তো আমি বলবো যে আপনি যেই সময় অপেক্ষা করবেন, এই 3 মাসের ভিতরে আপনি যে কোনো একটা কাজ শেখেন, সেটা হোক প্লাম্বার, যদি কনস্ট্রাকশনের বিষয়ে আসেন, সেটা হোক পাইপ ফিল্ডার, সেটা হোক আপনার কার্পেন্টার, সেটা হোক ইলেকট্রিশিয়ান, সেটা হোক আপনার বিসির কাম, যেটা লোহা বান্ধে, যদি সিলিং এর কাজ জানে, ওকে গুড। আর কেউ হচ্ছে প্রিন্টার, যারা রং করে, এই কাজগুলো যদি জানা থাকে, অবশ্যই মালিক আপনাকে গ্রহণ করবে এবং আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। এখন মূল বিষয় হচ্ছে স্টার্টিং এ যেটা আমরা শুনতেছি, এটা আমরা হচ্ছে প্লান্টেশন। প্লান্টেশনে যদি আপনি সুন্দর পরিশ্রম করতে পারেন, রোদ আপনার জন্য কিচ্ছু না, হালকা বৃষ্টি আসবে, আবার রৌদ্র হবে, আপনি কাজে যাবেন, অতিরিক্ত বৃষ্টি না হলে কাজ আপনি ক্লোজ করতে পারবেন না, এবং মিনিমাম 2 থেকে 3 মাস আপনার কষ্ট করতে হবে। তারপর আপনার সাথে ওইটা ম্যাচিউর হয়ে যাওয়ার পরে আপনার এই কাজটা কোনো পরিশ্রম মনে হবে না। প্লান্টেশনের কাজে যদি আপনি সেট আপ হতে পারেন, তাও 6 মাস পরে, 8 মাস পরে মালিকের যদি বলেন যে তুমি আমাকে কন্টাকে দিয়ে দাও পার কেজি অথবা পার আপনার টন, এত 1 টন আমাকে এত রিঙ্গিত দিবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমি ভিডিও দিতে চেষ্টা করব যে কেউ 3000, 2500 টাকা, 2000 টাকা থেকে শুরু করে 2500 রিঙ্গিত, 2000 রিঙ্গিত থেকে শুরু করে 2500 রিঙ্গিত, 2800 রিঙ্গিত, 3000, 3500, এবং কি আমি দেখেছি যে 4000 থেকে 4500 টাকা প্লান্টেশনের কাজ করে। কিন্তু ওই সঠিক কাজ আপনার জানতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে, মালিকের যে টার্গেট মতো আপনার কাজ করতে হবে, তাহলেই মালিক আপনাকে প্রোডাকশনে দিবে। হয়তোবা আপনার কাজ করতে হবে বেতনে 1700 টাকা বেশি, তো ওভারটাইম করেন তাহলে 1.5। ওকে, চেষ্টা করবেন সবাই যে ইন্টারভিউ দিয়ে আসার জন্য যে আমি পরিশ্রমে কাজ করবো মালয়েশিয়া। আমি কি করব? পরিশ্রম করতে যাব, আমাকে টাকা ইনকাম করতে হবে, তাহলে আপনি প্লান্টেশনের কাজে আসতে পারেন। আপনি দেখবেন যে থাকার জায়গা একদম সীমিত, মোটামুটি খাবার কমের ভিতর খেতে পারবেন। প্লান্টেশনের বাগানের সাইডে আপনারা সবজি চাষ করতে পারবেন। আপনাদের খাওয়ার খরচ মাসে 200 থেকে 300, 350 রিঙ্গিতের ভিতরে সারতে পারবেন। আর হচ্ছে যদি আপনারা কনস্ট্রাকশন কাজ জানেন, কনস্ট্রাকশন কাজে যদি আসেন, সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে। পরিশ্রমে রোদে থাকবেন, দোতলায় উঠতে হবে, 3 তলায় উঠতে হবে, খরচটা একটু বেশি। এবং থাকার পরিবেশটা প্লান্টেশনের থেকে কনস্ট্রাকশনে থাকার পরিবেশটা সবসময় একটু মানে নর্মাল থাকে। আমি যেটা বলবো, আমার বাস্তব যেটা দেখা, কনস্ট্রাকশনের কাজের আমি একটু আগে ভিডিওতে আপনারা দেখছেন যে নামগুলো বলছি, এটাও যদি ভালো সরাসরি কোম্পানি হয়, তাহলে কোম্পানির মালিক থাকবে, সেটা হোক চাইনিজ, সেটা হোক মালায়ু, সেটা হোক তামিল, ইন্ডিয়ান, সবাই মালয়েশিয়ান। ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি আসতে পারেন, তাহলে অবশ্যই কোম্পানির সরাসরি আসলে আপনি মালয়েশিয়া 1700 টাকা থেকে 2000, 2200, 2500 রিঙ্গিত যদি আপনারা ইনকাম করেন, তাহলে দেখা যায় খরচ বাদ দিয়ে বাংলাদেশে 40,000 টাকা, 38,000 থেকে 40,000 টাকা বাংলাদেশে আপনি প্রতি মাসে পাঠাতে পারবেন। তা আপনি একজনে আপনাকে বলল 6 লক্ষ টাকা, আপনি চলে আসলেন, লোভনীয় বেতনের কথা বলল, আপনি এটা খেয়াল করবেন যে 6 লক্ষ টাকা দিয়ে এসে আপনি 40,000 টাকা পার মান্থ বাংলাদেশে পাঠানোর পরে আপনার চালানটা উঠেতে কতদিন সময় লাগবে। সবকিছু বুঝে শুনে কেউ অতিরিক্ত লোভে পড়ে অতিরিক্ত টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন না। আমি বলবো যে অতিরিক্ত টাকা দিয়ে যদি মালয়েশিয়া আসেন, তাহলে আপনার এই টাকাটা রিকভার করতে অনেক সময় লাগবে।
নাম্বার 3 হচ্ছে যে সেক্টর সার্ভিস। সেক্টর সার্ভিসের ভিসাগুলোর জন্য এই দেশের রুলস হচ্ছে যে এই দেশের যারা লোকাল রয়েছে, মালয়েশিয়ান নাগরিক যারা রয়েছে, তাদেরকে সেক্টর সার্ভিসে আগে প্রাধান্য দিতে হবে, তারপর হচ্ছে ফরেনিয়ার। সর্বনিম্ন আপনার মনে করেন যে 8ম শ্রেণী কি এসিসি পাস হতে হবে। আপনি যেন একটা কাস্টমার একটা জিনিসের নাম বললে সেটা আপনি দেখাই দিতে পারেন কাস্টমারে যে এই সাইডে আছে ম্যাডাম, এই সাইডে আছে, আপনি সুন্দরভাবে যদি আসে স্যার এই সাইডে আছে, এটা যেন বলতে পারেন। এবং যদি পড়ালেখা আপনি না জানেন, কোন সাইডে কোন প্রোডাক্টসগুলো আছে, কোন সাইডে কোন কাঁচামাল আছে, কোন সাইডে শুকনা মাল আছে, কোন সাইডে বাচ্চাদের দুধ আছে, এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না। আপনাকে সবাই বলবে যে মার্কেট ক্লিনার। মার্কেট ক্লিনার, একটা মার্কেটে আর কজন ক্লিনার লাগে? 4 জন 5 জন, কিন্তু তারা ইন্টারভিউ দিতেছে হাজার হাজার। হ্যাঁ, তো এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে, মাথায় ক্লিয়ার করে ভাবতে হবে যে সবাই বলতেছে একদম সহজ কাজ, আসলে বিদেশে কোনো কাজই সহজ না। আপনার ক্লিনারও যদি থাকেন, আপনি ক্লিনারের কাজও যদি করেন মার্কেটে, তাহলে আপনি ক্লিনারের কাজ শেষে অন্য অন্য দায়িত্ব পালন করতে হবে। এখন আপনাকে ইন্টারভিউ ছাড়া কোনো কোম্পানি মার্কেট কিংবা সেক্টর সার্ভিস যদি বলে যে যাওয়ার পরে সেক্টর সার্ভিসে কাজ করবেন, ক্লিনারে কাজ করবেন, এটা দোকানের ভিসা, শপিং মলের ভিসা, এটা একদম অসম্ভব। অবশ্যই সেটা ডাইরেক্ট কোম্পানি ইন্টারভিউর মাধ্যমে হতে হবে, এবং যদিও ইন্টারভিউ ছাড়া হয় সেটা মানে কথা লড়চড়ার সম্ভাবনা 50-50। এটা আমার মালয়েশিয়ার 15 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কারণ আমি গত বছর অনেক লোক পাঠাইছি, পাঠানোর পর আমাদের মাধ্যমে গিয়েছে, তারাও কিন্তু এই প্রবলেমের সম্মুখীন হয়েছে। নাম্বার 4 হচ্ছে যে আপনার সেলাই কাজ। সেলাই কাজ যারা রেডিমেড জানেন তারা রেডিমেড কাজ করবেন, কিলাং। আর যারা অর্ডারি জানেন তারা অর্ডারি জায়গায় কাজ করবেন। এবং সেলাই কাজ যারা জানে তারা তো অবশ্যই ইন্টারভিউ দিতে হবে, সেটা ভিডিওর মাধ্যমে দেন এবং ডাইরেক্ট দেন, ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে। এবং যাদেরকে নাপিত গুনতিং ক্যাডাই গুনতিংয়ে, তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে। এখন মূল বিষয় হচ্ছে যে মালয়েশিয়া আসতে কত টাকা খরচ হবে, এটা সবাই কোয়েশ্চেন করবেন। আমি যে জানি ভাই যে এবার গত বছর তো 6 লক্ষ টাকা গেছে, এবার কত টাকা খরচ হবে? এখন পর্যন্ত মালয়েশিয়ার সিন্ডিকেট হয় নাই, বাংলাদেশের সিন্ডিকেট হয় নাই, রেটটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব আপনাকে সঠিক রেটটা বলে দেওয়ার জন্য। এবং বাংলাদেশে সরকার যে রেট দিবে ওই রেটে 2007-এর পরের থেকে এই পর্যন্ত এই 17 বছর মানুষ আসতে পারেনি। আর আমরা দেশের যে পরিস্থিতি দেখতেছি তাতে মনে হয় না যে ওই রেটে আসতে পারবে। ডক্টর ইউনূস যে পদক্ষেপ নিয়েছেন, আমরা আশা করি যে ভালো কিছু হবে, কিন্তু মানে একদম এই যে আপনার পরিপূর্ণ সর্বনিম্ন রেটে আপনি আসবেন, নামমাত্র রেটে, পাশাপাশি যে আমাদের নেপাল রয়েছে, পাশাপাশি কান্ট্রি ইন্ডিয়া রয়েছে, আরও অন্য অন্য কান্ট্রি রয়েছে, শ্রীলঙ্কা, তারা যেই খরচে যায় আমরা বাঙালিরা ওই খরচে আসতে পারবো না। ইন্ডিয়ার রুলস হচ্ছে